জেলার সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। জেলা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের জন্য 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের মনোনয়ন বোর্ড। প্রার্থীদের অতীতের ভূমিকা ও যোগ্যতা সম্পর্কে জানতে চেয়েছে দল। বিকেল 3:30টার কিছু পর শুরু হয় সাক্ষাৎকার। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসান জানান, গঠনতন্ত্র অনুযায়ী সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। বিগত 16 বছরের আন্দোলনে যারা অবদান রেখেছে তাদের মূল্যায়ন করা হবে। সাক্ষাৎকার শেষে মনোনয়ন প্রত্যাশীরা জানান, 36টি আসনের জন্য দল চূড়ান্তভাবে যাদের মনোনয়ন দেবে তাই মেনে নেবেন তারা। আজ 4 শতাধিক মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকার দেবেন। 50টি সংরক্ষিত আসনের মধ্যে দলীয় বন্টন অনুযায়ী বিএনপি পাবে 36টি আসন। 36টি আসনের বিপরীতে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে 1025টি। আজ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং ফরিদপুর সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। প্রাইম মিনিস্টার নিজে আমাদেরকে প্রশ্ন করেছে, আমাদের মাননীয় মহাসচিব স্যার প্রশ্ন করেছে। প্রশ্ন ছিল আমাদের উপর, আপনাদেরকে কেন দল নমিনেশন দিবেন? আস্থা তো থাকবে, দলের উপর আস্থা আছে বিধায় আমি এসেছি। মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। অনেক মহিলা নেত্রী আমাদের, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তারা শর্টগানের গুলি খেয়েছে, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। বিএনপির গুলশান কার্যালয় থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। এখন পর্যন্ত কতজন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকার দিলেন, বিস্তারিত জানতে চাই। 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেল ইতিমধ্যেই, এবং এই 3 ঘন্টায় প্রায় 400 জনের মতো সাক্ষাৎকার প্রত্যাশী বা অর্থাৎ মনোনয়ন প্রত্যাশী যারা, তাদের ধারাবাহিকভাবে আসলে চলছে। আজকের দিনে 400 জন 5 বিভাগের, মূলত তারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এবং অনেকে ইতিমধ্যেই সাক্ষাৎকার পর্ব শেষ করে বেরিয়েছেন। মূলত উপজেলা এবং বিভাগ অনুযায়ী আসলে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রথমে রংপুর বিভাগের অনুষ্ঠিত হয়েছে। সেই রংপুর বিভাগের জেলাগুলোর প্রার্থীরা সাক্ষাৎকার দিয়েছেন। তারপর অন্যান্য বিভাগগুলো, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল এবং ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের আজকের দিনে সাক্ষাৎকার। এবং আগামীকালও একই সময়ে অর্থাৎ বেলা 3টায় ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এই সাক্ষাৎকারটি একসঙ্গে জেলা বিএনপি মনোনয়ন বোর্ড যে তারা যান্ত্রিক ত্রুটির জন্য আমরা কিছুটা শুনতে একটু বাধা পেয়েছি, তবে আমরা সরাসরি দেখছিলাম সেখানকার চিত্র। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই দেশ আমাদের, অন্য কেউ এটি করে দিয়ে যাবে না। দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে এই আহ্বান জানান তিনি। বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের এক বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব।
দেশে সংকটের সময় কোনো কিছু নিয়ে লুকোচুরি না করে খোলামেলা আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই পরিস্থিতিতে আন্দোলন চায় না বিরোধী দল, তবে সংসদে তাদের কথা আমলে না নিলে রাজপথ ছাড়া বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন তিনি। রাজধানীতে দলীয় অনুষ্ঠানে শফিকুর রহমান অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেন। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর জেলা ও মহানগর আমির সম্মেলন। প্রধান অতিথি দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে। সম্মেলনে তিনি বলেন, বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যা এরই মধ্যে সাবেক উপদেষ্টা ও সরকারি দলের কোনো এমপিরা স্বীকারও করেছেন। আর এখন বিএনপি ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন জামাত আমির। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম। তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেইনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জ্বালানি তেল সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য নাগালের বাইরে। সংসদের ভিতরে এমনভাবে বিবৃতি জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী দিচ্ছেন, মনে হয় যেন তেলের উপরে দেশ বাসতেছে। আগামী 2 মাসে নাই কোনো সংকট নাই। আরে ভাই, সংকট যদি না থাকে তাইলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? রাজনৈতিক ঐক্য থাকলে দেশের যে কোনো সংকট মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেন জামাত আমির। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংকট দিন দিন জটিল হচ্ছে, বাড়ছে হাহাকার। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে হাজার হাজার যানবাহনের সারি। রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাম্পের সামনে যানবাহনগুলোর অপেক্ষা শুরু। জ্বালানি পাওয়ার আশায় চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা পার করছেন। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। গ্রাহকদের ক্ষোভ, সরকার জ্বালানি তেলের সংকট নাই বললেও বাস্তবে তার প্রতিফলন নেই। ছুটির দিনেও এমন দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। জ্বালানি তেল নিতে কোথাও 8 ঘন্টা, কোথাও আবার অপেক্ষা করতে হচ্ছে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত। গাবতলীর এসসি পাম্পে আমি 3 ঘন্টা যাবত দাঁড়ানো ছিলাম। 150 গাড়ি দেওয়ার পরে দেন আর দেয় নাই। মিরপুর থেকে রাতের 8টা বাজে আসছি, এখন অব্দি ফুয়েল লোড করতে পারি নাই। রাত 9টায় এসে দাঁড়াইছি, এখন বাজে 10:30টার মতো সকাল। এখনো সিরিয়ালেই আছি আর কি, এখন পর্যন্ত যাইতে পারি নাই। সরকারি আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই বলেই দাবি ভুক্তভোগীদের। প্রতিদিনের এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও জ্বালানি দুটোই নষ্ট হচ্ছে চালক ও সাধারণ মানুষের। আসলে এই যে আমাদের দেশে তেল আছে কি না, আমাদের যে বিভ্রান্তি, আমরা কিন্তু সারা সপ্তাহ অফিস করি এবং সপ্তাহের শেষ দিন এসে আমরা লাইনে দাঁড়াই। এখন আজকে তো আমার কোনো কয়টা তোমার ডিউটি না, তোমার তেল লাগাম, তেল দিলে আমি 14 ঘন্টা বসে রয়েছি। এই পরিশ্রম কে দিব? আমার 3 দিন যাবত বসে আছি, কোনো ভাড়া টাড়া ইনকাম আমার কামার রোজগার কিছুই নাই। আজকে যে পরিমাণ কষ্ট করা লাগছে, গতকালকে আমি রাত্র 2টায় দাঁড়াইছি আর এখন তেলে এখনো যাইতে পারি নাই আর কি। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়, যা ছড়িয়ে যায় আশপাশের অলিতে গলিতেও। চালকরা বলছেন, রাজধানীর অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় চাপ বাড়ছে চালু থাকা পাম্পগুলোতে। যে পাম্পে যাই এই পাম্পে শুধু বন্ধ। আমি তালতলা ঘুরে আমি রাত্রে 7টা বাজে আমি পাম্পে এই পাম্পে ট্রাস্টে সিরিয়াল দিছি। আমরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আর কেউ লাইন ছাড়া ডুবে পড়লে এটা শুধুই আছে কষ্ট না, এটা মনে হয় হৃদয় ভেঙে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এদিকে এক এক পাম্পে তেল দেয়া হচ্ছে এক এক নিয়মে। কয়েকটিতে ফুয়েল পাস অ্যাপ চালু থাকলেও বেশিরভাগ পাম্পে অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হচ্ছে জ্বালানি তেল। সংশ্লিষ্টরা বলছেন, অকটেন ও পেট্রোলের চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়বে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা রয়েছে, এমনটা দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে যান তিনি। সেখানে প্রতিমন্ত্রী জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে। সরকার এখন জুন মাসে জ্বালানি মজুদের চেষ্টা করছে। অনিন্দ্য ইসলাম আরও জানান, ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন কমে যাওয়ায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার। 2029 সাল থেকে
স্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। 6 সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে, যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে। সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর 11 এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্ত জানায়। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মাঝে এটি বাংলাদেশের উপর থাকা জ্বালানি সরবরাহের চাপ সাময়িকভাবে লাঘব করবে বলে আশা করা হচ্ছে। 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে 30 দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে 11 এপ্রিল। ইসরায়েলের সাথে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও পুরোপুরি আশ্বস্ত নন লেবানিজরা। তাদের বক্তব্য, চিরবৈরী প্রতিবেশীকে বিশ্বাস করতে পারছেন না। তার উপর শান্তি আলোচনায় ছিল না হিজবুল্লাহ প্রতিনিধিদের উপস্থিতি। তাই আবার যুদ্ধের শঙ্কা তাদের। তবে শঙ্কা থাকলেও সাধারণ মানুষের উল্লাস থেমে নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল। স্থানীয় সময় রাত তখন 12টা। ইসরায়েলের সাথে কার্যকর হয় লেবাননের 10 দিনের যুদ্ধবিরতি। অন্ধকার উপেক্ষা করেই সড়কে নামেন উল্লসিত লেবানিজরা। 1.5 মাস পর বৈরুতে বন্ধ বুলেট বোমার শব্দ, অলিগলিতে শুধুই হর্ষধ্বনি। আগ্রাসন বন্ধের মুহূর্তটি উদযাপন করা হয় আতশবাজি ফুটিয়ে, শূন্যে গুলি ছুড়েও। সাময়িকভাবে স্বস্তি উদযাপন করলেও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাটেনি লেবানিজদের শঙ্কা। হিজবুল্লাহ না থাকায় চুক্তির উপর ভরসা করতে পারছেন না অনেকে। আস্থা নেই দখলদার ইসরায়েলিদের উপরও। মনে হয় না যুদ্ধবিরতি টেকসই হবে। ভুলে গেলে চলবে না, বৃহত্তর ইসরায়েলের অংশ হিসেবেই এই যুদ্ধ পরিকল্পনা। লেবাননের দক্ষিণাঞ্চল হলো তাদের গ্যালিলি, সুতরাং আবারও শুরু হবে লড়াই। 2024 সালেও একই ঘটনা ঘটেছিল, কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। তবে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলেই ফিরবে স্বস্তি। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কিন্তু গুরুত্বপূর্ণ অবকাঠামোর মেরামত শুরু করেছে লেবানন কর্তৃপক্ষ। 10 দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে প্রতিবেশী ও ইউরোপের দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা, চুক্তি মানবে হিজবুল্লাহ। দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। মহাসচিব বলেছেন, ইসরায়েল লেবাননের শত্রুতা এবং সীমান্ত দুর্ভোগের অবসান ঘটায় এমন যে কোনো পদক্ষেপকে তিনি স্বাগত জানান। জাতিসংঘ তার রাজনৈতিক এবং শান্তিরক্ষা মিশনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাগুলোকে সমর্থন জানাতে প্রস্তুত। স্থায়ী যুদ্ধবিরতি বা সংঘাতের দীর্ঘমেয়াদী সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। 1.5 মাসের ইসরায়েলি নারকীয়তায় লেবাননে প্রাণ গেছে 2000-এর বেশি মানুষের, বাস্তুচ্যুত 12 লাখের বেশি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতি কার্যকরের পর বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণ লেবাননের বাসিন্দারা। এমনকি শুক্রবার উপকূলীয় শহর সিদনের মহাসড়কে দেখা যায় তীব্র যানজট। তবুও কোনো বিরক্তি নেই উচ্ছ্বসিত লেবানিজদের মাঝে। গাড়ির উপর প্রয়োজনীয় মালামাল বেঁধে ঘরে ফিরতে দেখা যায় তাদের। তবে নিজের বাড়িটি অক্ষত আছে কিনা তা নিয়ে শঙ্কিত অনেকেই, কারণ ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অনেক বিল্ডিং। যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে বা ক্ষতির শিকার হয়েছে, অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ। লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কয়েক ঘন্টার মাথায় তা ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। লেবানিজ গণমাধ্যম দ্য লেবানন 24-এর দাবি, একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইডিএফ। দক্ষিণ লেবাননের নাবাতিয়ে প্রদেশে চালানো হয় এই হামলা। সে সময় ইসলামিক হেলথ অথরিটির সাথে সংশ্লিষ্ট একটি অ্যাম্বুলেন্স টিমের দিকে নিক্ষেপ করা হয় আর্টিলারি শেল, মেশিন গান দিয়েও ছোড়া হয় গুলি। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানিয়েছে লেবানিজ মিডিয়া। 10 দিনের যুদ্ধবিরতির মাঝেও লেবাননের নিরাপত্তার অজুহাতে সেনা সরাবে না ইসরায়েল, জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
লেবাননে একটি নিরাপদ অঞ্চলে অবস্থান করছি আমরা। এটি একটি নিরাপত্তা বলয় যা সমুদ্র থেকে শুরু হয়ে মাউন্ট ডোব এবং মাউন্ট হারমনের উপকণ্ঠ পেরিয়ে সিরিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তৃত। যুদ্ধবিরতির 10 দিনও সেনারা থাকবে সেখানে। হজযাত্রার প্রথম ফ্লাইটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। রাত 12:20 কাবার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমান বাংলাদেশের ফ্লাইট। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই হজ যাত্রার উদ্বোধন করবেন। তার আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করবার কথা তার। ইতিমধ্যে হজ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন যাত্রীরা। ঘর থেকে বের হওয়ার পরেই পবিত্র ধর্মীয় যাত্রা শুরু হয়েছে এই হজ যাত্রীদের। আকাশপথে যাত্রার আগে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করছেন শত শত মুসল্লি। আমরা ইতিমধ্যেই বিমান টিকিট, ভিসা, পাসপোর্ট সব পেয়ে গেছি আর কি। যুদ্ধবিরস্ত সমস্ত ফাতনা ফ্যাসাদ থেকে আমাদেরকে যেন নেক এবং এক হয়ে যেন চলার জন্য তৌফিক দেয়, এটাই দোয়া করি আর কি। প্রত্যেকটা হজের কাজ যেন আমরা সহজ এবং সরল করে দেয় আল্লাহ, যাতে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি। দোয়া করবেন আপনারা যেন আমরা যেন সঠিকভাবে মক্কা থেকে হজের কাজগুলি সুসম্পন্ন করে বাংলাদেশে আসতে পারি ইনশাআল্লাহ। মধ্যরাতে 419 জন যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে প্রথম ফ্লাইট। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তার। ইতিমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সামগ্রিক ব্যবস্থাপনা আগের চেয়ে ভালো হলেও ত্রুটির কথা বলছেন কেউ কেউ। বিশেষ করে হজযাত্রীদের ডরমিটরিতে উৎকট গন্ধ আর মশার উপদ্রব অনেক। দোতলা তো অতিরিক্ত মশা। বেটার ছিল যে আরো আগে থেকে যদি তারা এই মশার ব্যাপারটা পদক্ষেপ নিত। আল্লাহর কাছে আশা করি যে ইনশাআল্লাহ আমাদেরকে সঠিকভাবে হজ পালন করার তৌফিক ইনাত করবেন। আমরা সুষ্ঠুভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং আমরা সুস্থ অবস্থায় আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক ইনাত করবেন। হজ ক্যাম্প পরিদর্শন করে ধর্মমন্ত্রী জানান, যুদ্ধের কারণে হজ কার্যক্রম বিন্দুমাত্র ব্যাহত হবে না। এছাড়া আগামী বছর থেকে খরচ কমানোর কথাও জানান মন্ত্রী। কিভাবে হাজিদেরকে আরও কম মূল্যে সুযোগ সুবিধা দিয়ে যে অসুবিধাগুলি আপনারা বলতেছেন সেই অসুবিধাগুলি যেন না হয় ভবিষ্যৎ আমরা দেখব। কারণ সবচেয়ে বড় জিনিস হলো আমরা দায়িত্ব আল্লাহ পাকের রহমতে নিয়েছি, কয়েকদিন হয়। এবার ৭৮,৫০০ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। শনিবার 14টি ফ্লাইটে সৌদি পৌঁছাবেন প্রায় ৬,০০০ যাত্রী। সবার ইমিগ্রেশন কার্যক্রম হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রীরা কি বলছেন, এবছর নতুন কি কি উদ্যোগ নেওয়া হয়েছে হজ নির্বিঘ্ন করতে, সেটাও জানাবেন। যেহেতু আজকে রাতেই হজ যাত্রার আনুষ্ঠানিক ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক তার আগেই সেই সকল ফ্লাইটের যে হজ যাত্রী রয়েছেন তারা এই মুহূর্তে হজ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে ইমিগ্রেশন সংক্রান্ত যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা এখান থেকে তাদের একে একে সেই সবগুলো কাজগুলো তারা কিন্তু সেরে নিচ্ছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছে ইমিগ্রেশন যে বিভাগটি রয়েছে সেখানে হাজিরা প্রায় সুশৃঙ্খলভাবে সকল হাজি তারা তাদের যে বোর্ডিং পাস রয়েছে সেটি তারা এখানে ইমিগ্রেশন থেকে তারা সেটি সংগ্রহ করছেন এবং তারপরেই তারা মূলত ছবি তোলা সহ ইমিগ্রেশনের যে অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো শেষ করেই মূলত তারা বিমানবন্দরের উদ্দেশ্যে এই হজ ক্যাম্প ছেড়ে যাচ্ছেন। এবং আমরা দেখছি এখানে আজকে যেহেতু প্রায় 14টি ফ্লাইটে প্রথম ফ্লাইটে প্রায় 419 জন হজযাত্রী বাংলাদেশ ছেড়ে যাবেন রাত 12:30 তো সেই হজযাত্রীরা মূলত এখন দাঁড়িয়েছেন এই চেক ইন কাউন্টারে এবং তারা এই মুহূর্তে তাদের যে আনুষঙ্গিক বিষয়গুলো হজের যে কার্যক্রমগুলো সেগুলোই মূলত তারা এখানে তাদের যে কার্যক্রম সেগুলো সম্পন্ন করছেন। এর পাশাপাশি যদি বলি আজকে প্রায় 14টি ফ্লাইট, প্রথম দিনে আজকে প্রায় 14টি ফ্লাইট রয়েছে হজযাত্রীদের যারা এই ফ্লাইটের মাধ্যমে যারা সৌদি আরবে গিয়ে পৌঁছাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি এবং সৌদি আরব 3টি এবং ফাইন্যান্স এয়ারলাইন্সের 3টি ফ্লাইট মূলত পরিচালনা করা হবে প্রথম দিনে। এর পাশাপাশি যদি বলি এবারের যেহেতু হজযাত্রায় বাংলাদেশ থেকে প্রায় ৭৮,৫০০ জন হজ যাত্রী যাচ্ছেন সৌদি আরবে, তো সেখানে কিন্তু হজ ব্যবস্থাপনার বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার, যাতে
হজযাত্রীদের খরচ কমার পাশাপাশি তাদের যাতে ভোগান্তি কমানো যায় সেই বিষয়গুলো মাথায় রেখেই মূলত ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। সব জায়গায় তাদের স্বেচ্ছাসেবক বা তাদের যে গাইড রয়েছেন তারাও রয়েছেন এবং তাদেরকে সে ধরনের সেবা প্রদান করছেন। তো আজ রাত যেহেতু রাত 12:20 যেহেতু প্রথম ফ্লাইটটি বাংলাদেশ ছেড়ে যাবেন এবং তার পাশাপাশি আরও 13টি ফ্লাইট বাংলাদেশ ছেড়ে যাবেন, তো সে জায়গায় সকল হজযাত্রীরাই ইতিমধ্যে হজ ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন। এখনও অনেকেই আসছেন, তারা একে একে সরকারি ব্যবস্থাপনায় যারা যাচ্ছেন কিংবা যারা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন সকলের ইমিগ্রেশনটাই মূলত এই আশকোনার হজ ক্যাম্প থেকেই মূলত সম্পন্ন হবে। এর পাশাপাশি সৌদি আরব নামার পরে যে তাদের একটি ইমিগ্রেশন হওয়ার কথা হয়ে থাকে সেটি মূলত বাংলাদেশ বিমানবন্দরেই মূলত সেটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটিও সম্পন্ন হয়ে যাবে। ফলে তারা শুধু এখান থেকে বাংলাদেশ থেকে ফ্লাই করে সৌদি আরব গিয়ে নেমে তাদের যে গন্তব্য সেখানে চলে যেতে পারবেন। সেখানে আর কোনো ইমিগ্রেশনের যে ঝক্কি ঝামেলা সেগুলো আর তাদেরকে পোহাতে হবে না। তো এই যে হজযাত্রীদের আসা যাওয়া কিংবা তাদের যে আনুষ্ঠানিকতা সেগুলো সম্পন্ন করেই আজ রাত 11:30টার দিকে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান এই হজযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তারপরই মূলত হজযাত্রীদের প্রথম ফ্লাইট রাত 12:20 বাংলাদেশ ছেড়ে যাবেন। শাওন, এই ছিল এখান থেকে। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। একদিনের রেকর্ড সংখ্যক হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিলেই হাম আশঙ্কায় শিশুদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। হামের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া শিশুদের বাইরে না নেয়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের জরুরি বিভাগে আসা শিশুদের প্রায় সবাই জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা নিয়ে আসছে। হামের উপসর্গ থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। কেউ 4 থেকে 5 দিন, আবার কেউ 10 দিনের বেশি সময় সন্তান নিয়ে হাসপাতালে। আক্রান্ত শিশুদের বেশিরভাগেরই বয়স 1 বছরের কম। অভিভাবকরা জানান, জ্বর, সর্দি, কাশির পাশাপাশি পাতলা পায়খানা ও পেট ব্যথা, শরীরে দেখা যায় র্যাশও। বাচ্চা আমরা এখানে ভর্তি হয়েছি মঙ্গলবার, তখন এতটা সমস্যা ছিল না, জ্বর নিয়ন্ত্রণে আসছে না দেখে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন এখানে পিআইসিইউ সাপোর্ট নেই, বাবুর এখন পিআইসিইউ লাগবে। আগে জ্বর ছিল, জ্বরের পরে হাম হয়েছিল, হামের পরে এখানে চিকিৎসার পরে আল্লাহ দিল এখন ভালো। আজকে টিকিট হাম হচ্ছে আজকে 7 দিন, আর জ্বর ছিল 5 দিন, আর 2 দিন যাবত আমরা এখানে ভর্তি। ওর বয়স 3 মাস, ওরে ভিক্টোরিয়াতে নিয়েছিলাম 5 দিন যাবত জ্বর, তারপর গতকালকে থেকে র্যাশ উঠছে। হাম হয়েছে, প্রথম অল্প অল্প দেখা দিচ্ছে, পরে এখানে আসছি, এখন দেখা যায় পুরো শরীর বাইরে গেছে। 24 ঘন্টায় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের রেকর্ড 121 জন রোগী ভর্তি হয়েছে। মোট ভর্তি 4 শতাধিক। চিকিৎসকরা বলছেন, রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা তাদের। আমরা নিজেরা স্যাটিসফাই হচ্ছি না, আমরা যেরকম তাদেরকে সার্ভিস দিয়ে অভ্যস্ত আমরা সেভাবে দিতে পারছি না। আমরা এরকম বাচ্চাও পেয়েছি যে 17টা হাসপাতাল ঘুরে ঘুরে আসছে। তো গার্ডিয়ানের জন্য প্লাস বাচ্চার জন্য এটা খুবই হয়রানি, এবং মানে বাচ্চাটা ধীরে ধীরে তো অসুস্থ হয়ে যেতে থাকে আরও বেশি। এরকম ভোগান্তি যাতে না হয় সেজন্য আপনারা আগে থেকে পুরো প্রস্তুতি নেবেন। গত 1 মাসে দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছড়িয়েছে 20,000। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দেখতে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। শুক্রবার দুপুর 12:30টার দিকে মিরপুরে হাজির হন প্রণয় ভার্মা। তাকে স্বাগত জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এরপর মিরপুরের প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করেন ভারতীয় হাই কমিশনার। প্রণয় ভার্মার হোম অফ ক্রিকেটে আসাটা ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সবশেষ টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। এরপর থেকে ভারতীয় বোর্ডের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছিল বিসিবির। তবে নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেবার পর থেকেই বদলে যেতে থাকে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের শর্ত মানতে পুরোপুরি রাজি ইরান, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দুই দেশের মাঝে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে চলতি সপ্তাহে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সম্ভাবনার কথা বলেন তিনি। আশা প্রকাশ করেন 21 এপ্রিল শেষ হতে যাওয়া অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আর প্রয়োজন পড়বে না। তার দাবি 2 সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরানের সাথে চুক্তিতে স্বাক্ষর করবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি সই হলে পাকিস্তান সফর করতে পারেন তিনি।
আমাদের কিছু একটা করতেই হতো, নিশ্চিত করতে হতো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আমরা এখন সেই অবস্থায় পৌঁছেছি। তারা এতে রাজি হয়েছে, পুরোপুরি রাজি হয়েছে, প্রায় সব বিষয়ে সম্মত তারা। এবার পোপ ফ্রান্সিসের সাথে বিবাদের বিষয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান পোপের অবস্থানের সাথে একমত নন তিনি। যুক্তি দেন ইরান পারমাণবিক শক্তি অর্জন করলে তা এক গুরুতর হুমকি হয়ে উঠবে গোটা বিশ্বের জন্য। এ সময় বিক্ষোভকারীদের উপর ইরানের দমনপীড়নের কথাও উল্লেখ করেন। আমি তার সাথে বিবাদ করছি না। পোপ বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকার অধিকার আছে। আমি বলেছি ইরানের পারমাণবিক অস্ত্র থাকার অধিকার নেই। আর পোপ কি গত 2-3 মাসে নিহত বিক্ষোভকারীদের কথা ভাবছেন না? আমি তার সাথে দ্বিমত পোষণ করতেই পারি। পোপের সাথে দ্বিমত পোষণ করার অধিকার আমার আছে। শিক্ষাক্রমের প্রতি শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করতেই আবারও প্রাথমিক বৃত্তি চালু করা হয়েছে। এই পরীক্ষায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা আছে সরকারের। রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিলম্বে পরীক্ষা নেওয়ার ব্যাখ্যাও দেন তিনি। এদিকে 15 এপ্রিল থেকে 61 জেলায় বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও 3 পার্বত্য জেলায় শুরু হলো আজ। 2009 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী চালুর পর বন্ধ হয়ে যায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা, যা পুনরায় চালু করতে একটি নীতিমালা করে অন্তর্বর্তী সরকার। তবে নানা কারণে সময় মতো নিতে পারেনি সেই পরীক্ষা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিলম্বে হলেও 17 বছর পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেয়। 15 এপ্রিল থেকে সারা দেশে শুরু হলেও বর্ষবরণ উৎসবের কারণে 3 পার্বত্য জেলায় এই পরীক্ষা শুরু হলো শুক্রবার। উপস্থিতিটা কিছুটা কম, কারণ বাচ্চারা বিভিন্ন হাই স্কুলে চলে যাওয়াতে সব বাচ্চা আগ্রহী নয় বর্তমানে এসে। তারপরে আমাদের আজকের উপস্থিতি প্রায় 65%। যারা পরীক্ষায় অংশ নিচ্ছে তারা বর্তমানে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। 1.5 মাস পরেই তাদের প্রথম সাময়িকী পরীক্ষায় বসতে হবে। অভিভাবকরা বলছেন এ সময় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে বাড়তি চাপ তৈরি হয়েছে। 1.5 মাস পরে এলো যে প্রথম সাময়িক পরীক্ষা বা পাক নির্বাচনের পরীক্ষা, 1.5 মাস আগে এখানে আবার বৃত্তি পরীক্ষা দিয়েছি। এটা করতে যেতে ওটাও অনেক পিছিয়ে গেল। শত কষ্ট হলে ওদের কষ্ট হয়েছে, আমাদেরও গার্জিয়ানদের কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও চেয়েছি পরীক্ষায় পার্টিসিপেট করুক। যেহেতু ওরা এখন চলমান ক্লাস 6, সেক্ষেত্রে বলবো যে পেশার মানে ভয়ানক পেশার। সকালে রাজধানীর একটি স্কুলে গণিত বিষয়ে পরীক্ষা পরিদর্শনে এসে বিলম্বের ব্যাখ্যা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল, তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তখন হয়নি বলে আমরা বাতিল করতে চাইনি, আমরা আবার এটা চালু করেছি। আমাদের নীতিমালায় যেটা হবে সেখানে আমরা সবচেয়ে বেশি ইকুইটেবল মিনস আপনার ফলো করে আমরা পরীক্ষা নিতে চেষ্টা করব। আগামীকাল শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের বৃত্তি পরীক্ষা। 3 পার্বত্য জেলায় শেষ হবে 20 এপ্রিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় 2 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এ বিষয়ে আরও জেনে নিতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শ্রমিকদের 2 দফা দাবিগুলো কি কি? কোন কোন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা এ নিয়ে কি বলছে? যাত্রীরা হঠাৎ করে আজকে সকাল থেকে বন্ধের কারণেই যাত্রীরা স্বাভাবিকভাবে একটু বিড়ম্বনায় পড়েছে। অর্থাৎ কুষ্টিয়ার থেকে যেসব রুটগুলোতে ছেড়ে যায়, অর্থাৎ কুষ্টিয়া প্রাকপুর রুটে, মহেশখুন্ডি রুটে এবং কুষ্টিয়া ভেড়ামারা, রাজশাহী এরকম বা খুলনা রুটে যেসব জায়গায়, অর্থাৎ কুষ্টিয়ার যে 2টি বাস মালিক সমিতি, যে 2টি সমিতি রয়েছে, আসলে ছেড়ে যাচ্ছে না। এইটার কারণ হিসেবে যারা জানিয়েছেন শ্রমিক যারা রয়েছে, আসলে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের 2টি বাস রয়েছে, শ্রমিক ইউনিয়নের 2টি বাস, সেই 2টি বাস মালিক সমিতির এবং বাস মালিক সমিতিতে অন্তর্ভুক্ত করার জন্য, এবং তাদের দাবি হচ্ছে যে এই 2টি বাস অন্তর্ভুক্ত করে অন্যান্য মালিকেরা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন ঠিক একই রকম সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। অর্থাৎ শ্রমিক ইউনিয়নের যে 2টি বাস রয়েছে সেই 2টি বাস তাদেরকে নিয়মিত রুটে চলাচলের যে সুযোগ দিতে হবে, অর্থাৎ কুষ্টিয়া খুলনা রুটে যাতায়াতের জন্য যে সুযোগ সেটি দিতে হবে, এবং তাদের সেই সঙ্গে বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা হয় বা বছর শেষে যে লভ্যাংশের যে ব্যাপার থাকে
সেই সমস্ত বিষয়গুলো মিলেই তারা সেই দাবিটি করেছেন যে এই দুইটি দাবি শ্রমিকেরা করেছেন এবং সেটার কারণে এবং আশপাশের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলার বাসগুলো কিন্তু কুষ্টিয়াতে আর সকাল থেকে আসছে এবং যাচ্ছে, শুধু কুষ্টিয়ার বাসগুলো যেতে পারছে না। এবং এটি যে সমাধান হিসাবে যেটার কথা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে এইটি কবে নাগাদ বা এই সমাধানটি হতে পারে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। হয়তো আজকে শুক্রবার, কালকে শনিবার সরকারি ছুটি রয়েছে, যে কারণে হয়তো তারা বসতে পারবে না, তবে রবিবারে তারা প্রশাসনিকভাবে এটা বসে একটি সমাধানের বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনিকভাবে বসার পরে তারা হয়তো একটা সমাধানে আসবে এবং তাদের যে দাবিগুলো তুলে ধরা হয়েছে সেই দাবির প্রেক্ষিতে আসলে কি সমাধান আছে সেটিও তারা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং রুহুল আমিন বাবু, শুনছিলাম আপনার কথা, অনেক ধন্যবাদ আপনাকে। স্পেনের পঞ্চম টায়ারের দল উয়ে কর্নোয়ার শতভাগ মালিকানা কিনে নিয়েছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই অঞ্চলের স্থানীয় প্রতিভা বিকাশের কৌশলগত প্রচেষ্টার অংশ হিসেবে কর্নোয়ার মালিকানা কিনলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ক্যাম্প নিউতে নিজের শেষ মৌসুমে কোপা দেল রেতে এই ক্লাবের বিপক্ষে খেলার কথা ছিল মেসির, কিন্তু স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড পাওয়ায় 2 ম্যাচে নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচটি খেলতে পারেননি তিনি। ঈদের পর মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে শ্রম বাজার খোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেটে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খোলা এবং জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার খোলার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করছে সরকার। এদিকে বন্ধ হয়ে যাওয়া দেশের কলকারখানা খুলে দেওয়ার ব্যাপারে কাজ চলছে। দ্রুতই বন্ধ কলকারখানা খুলে কর্মসংস্থান সৃজনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। কোরিয়া, জাপান, তার জন্য আমরা জাপানি, আপনারা দেখছেন পত্রিকায় বিজ্ঞপ্তিতে জাপানি শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি, জাপানি ল্যাঙ্গুয়েজের জন্য কোর্স করেছি। আমরা এখন আমাদের টিএসসি যেগুলো ট্রেনিং সেন্টার এগুলোকে আমরা আরও অ্যাক্টিভেট করেছি। আশা করতেছি আমরা এই কুরবানিদের পরে আমাদের আমরা চাচ্ছি যে ডিমান্ড অনুযায়ী যেন অ্যাকচুয়ালি আমাদের সেই ধরনের স্কিল নিতে যায়। ধর্ম নিয়ে কোনো সংঘাত বিভাজন চায় না সরকার। কে কোন ধর্মের, কে ভোট দিল, কে দেয়নি, সরকারের কাছে এসব বিবেচ্য নয় বলেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পরিবার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জানান, এবারে নির্বাচনে হিন্দু জনগোষ্ঠী জোট বেঁধে বিএনপিকে ভোট দিয়েছে। ইশতেহারে যে ওয়াদা করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি তার সবগুলোই বাস্তবায়ন করা হবে। এ সময় দেশে ধর্মীয় সম্প্রীতির যে সুবাতাস বইছে তা স্থায়ী রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা। ঢাকেশ্বরী মন্দিরের বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে সরকারের সহায়তা চান নেতৃবৃন্দ। সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ভক্ত পূজারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ শক্তি হিসেবে দেশ পরিচালনা করছেন তারেক রহমান। আমাদের সবার জন্যই কাজ করতে হবে। এখানে হিন্দু, মুসলমান, এখানে ধনী, দরিদ্র, ভোট দেশে কি ভোট দেয় নেই, দ্যাট ইজ নট ম্যাটেরিয়াল টু দ্য গভর্নমেন্ট। আমাদের সরকার কোনো বিভাজন চায় না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো ধর্মীয় গণ্ডিতে বাধা যাবে না। কোনোভাবেই নিজেরা যাতে একটা দলীয় গণ্ডির আবর্তে আমরা আবর্তিত না হই। দল থাকবে, ভিন্ন মত থাকবে, ধর্ম থাকবে, কিন্তু দেশের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা থাকব। অনুষ্ঠিত হয়ে গেল জ্বালানি সংকট এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আইটিপি সংলাপ। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই সংলাপে অংশগ্রহণ করেন আইটিপির নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। সংলাপে বক্তারা এই বিষয়ের গুরুত্ব তুলে ধরেন। বলেন, দীর্ঘমেয়াদী কৌশল ও পরিকল্পনা করা উচিত। এছাড়াও অধিকতর গবেষণা ও বিকল্প জ্বালানি ব্যবহারের প্রতি জোর দেন তারা। অবকাঠামো উন্নয়ন, গণপরিবহন সম্প্রসারণ, সাইকেল লেন এবং নেটওয়ার্ক উন্নয়নের মতো বিষয় নিয়ে আলোচনা করা হয় সংলাপে। তাছাড়া জ্বালানি সংকটের এমন পরিস্থিতিতে সকলে সচেতন হবার আহ্বান জানান বক্তারা।
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা ও কল্যাণ জোরদারে 3 দিনের সফরে কাল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার। সফরকালে তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। এসব বৈঠকে শিশুদের জন্য নিরাপদ পানি, পুষ্টি ও স্যানিটেশন নিশ্চিত সহ টেকসই উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। 25 বছরের বেশি সময় ধরে আইন পেশায় যুক্ত আছেন তিনি। বর্তমানে তিনি বেস্ট ফিউচার জেনারেশনসের জন্য বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশা জীবনে ব্যবসা, গণমাধ্যম ও সাংবিধানিক আইনে বিশেষজ্ঞ হিসেবে তিনি একাধিক আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত অ্যানিমকন ঢাকা 2026। অ্যানিমে, গেমিং ও পপ কালচার ভিত্তিক এই আয়োজনে ভক্তদের মিলন মেলা বসেছে যমুনা ফিউচার পার্কে। কসপ্লে প্রতিযোগিতা, অ্যানিমে প্রদর্শনী, গেমিং জোন, আর্টিস্ট অ্যালি, মার্চেন্টাইজ স্টল এবং ইন্টারঅ্যাক্টিভ ফ্যান অ্যাক্টিভিটিস সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। কসপ্লে প্রতিযোগিতা, গেমিং জোন ও নানা ফ্যান অ্যাক্টিভিটিতে মুখর এই কনভেনশন তরুণদের সৃজনশীলতা প্রকাশ ও সাংস্কৃতিক বিনিময়ের এক বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। মূলত জাপানি অ্যানিমেশন, কমিক্স, গেমিং এবং তরুণদের সৃজনশীল সংস্কৃতিকে উদযাপন করাই তাদের লক্ষ্য। এছাড়াও অংশগ্রহণকারীরা ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন এই আয়োজনে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল জেসিআই বাংলাদেশ কার্নিভাল 2026। শুক্রবার দুপুরে রাজধানীর 100 ফিটের পেপার ট্রিতে অনুষ্ঠিত হয় এই আয়োজন। দিনব্যাপী জমকালো এই আয়োজনে অংশ নেন সংগঠনটির সদস্য, উদ্যোক্তা, পার্টনার ও পরিবারের সদস্যরা। কার্নিভালে আকর্ষণীয় ইন্টারঅ্যাক্টিভ বুথ, ফুড স্টল, গেমস, বিনোদন, নেটওয়ার্কিং সুযোগ এবং সব বয়সের অংশগ্রহণকারীদের জন্য নানা আয়োজন। এই উদ্যোগের মাধ্যমে জেসিআই বাংলাদেশের সদস্য ও স্টেক হোল্ডারদের মধ্যে ঐক্য, সৃজনশীলতা এবং অর্থবহ সংযোগ করে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পাশাপাশি জেসিআইয়ের এই উদ্যোগ কমিউনিটির মধ্যে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান তারা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্য উৎকর্ষতা অর্জন করবে বলেও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো 4 দিনব্যাপী নবম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। রাজধানী ঢাকা সেনানিবাসে অবস্থিত কুর্মিটোলা গলফ ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, এমন আয়োজন দেশের গলফ অঙ্গনের মান উন্নয়নে এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই টুর্নামেন্টে দেশি বিদেশি সর্বমোট 815 জন গলফার অংশ নেন। জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টুর্নামেন্টে জাদিদ একরাম ইখওয়ান উইনার হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া সাকিব রহমান রানার আপ এবং মিসেস মিয়ং হি কিম লেডিস উইনার হিসেবে নির্বাচিত হন। I thank all the winners and I also thank all other golfers for their participation in this tournament. I also thank the persons involved in organizing this great tournament. And as I said, that we will continue to develop golf in Bangladesh. হরমুজ প্রণালী সহসা খুলে না দিলে ভবিষ্যতে আরও বাড়বে পেট্রোল, গ্যাস ও বিদ্যুতের দাম। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে এই শঙ্কার কথা জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএর প্রধান ফাতিহ বিরল। এ সময় তিনি উল্লেখ করেন, জাপান, ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো জ্বালানির সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। হরমুজ প্রণালী বন্ধের জেরে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার এই ঘটনাকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট আখ্যা দিয়েছেন তিনি। তার দাবি, ইউরোপের কাছে আর মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে। এখনও যদি যুদ্ধ বন্ধ না করা হয় এবং হরমুজ প্রণালী খুলে না দেওয়া হয়, তাহলে অভ্যন্তরীণ রুটেও বাতিল হবে ফ্লাইট। জাপান, কোরিয়া, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার কারণে বন্ধ হরমুজ প্রণালী, যার কারণে বিশ্বের কিছু দেশ বেশি ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ভুগছে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো এশীয় দেশগুলো, কারণ তাদের জ্বালানির সিংহভাগ আসে হরমুজ প্রণালী দিয়ে। পরের প্রভাব পড়বে ইউরোপ ও আমেরিকায়। এর ফলে দুটি প্রভাব দেখতে পাবো। একটি হলো পেট্রোল, গ্যাস ও বিদ্যুতের উচ্চ মূল্য, অপরটি পেট্রোলজাত পণ্য বাজার থেকে উধাও হয়ে যাওয়া। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।